গগন একটা ছোট সাধারণ গ্রামে থাকতো। ও পরিশ্রমী আর সৎ ছিল, কিন্তু এখনো অবধি জীবনে বিশেষ কিছু করে উঠতে পারেনি। গগন আর চিত্রা একে অপরকে সত্যিকারের ভালোবাসতো। গগন গ্রামের একটা বড় গাছের নিচে বসেছিল। ও নিজের মোবাইলে একটা কাজে ব্যস্ত ছিল, তখনই সেখানে চিত্রা এসে পৌঁছালো। আরে চিত্রা, তুমি? তোমার মুখটা এরকম শুকিয়ে গেছে, মন খারাপ মনে হচ্ছে, কিন্তু কেন? তোমার মা আর বাবা আমার সম্বন্ধ চাওয়ার জন্য আমার বাড়ি এসেছিল। সেই সময় তো আমার বাবা না তো করেনি, কিন্তু এখন আমার মনে হচ্ছে উনি আমাদের বিয়ে দেবেন না। কিন্তু এটার কারণটা কি? আমার বাবা আমার হাত তাকেই দেবে যার কাছে অনেক টাকা থাকবে, যার কোনো বড় ব্যবসা থাকবে। আমার বাবা এর আগে আমার বাবা আমার বিয়ে তোমার সাথে ভেঙে অন্য কোথাও ঠিক করে দেয়। তোমাকে খুব তাড়াতাড়ি জীবনে কিছু একটা করতে হবে। এইটুকু বলেই চিত্রা সেখান থেকে চলে গেল। গগন গভীর চিন্তায় ডুবে গেল। কিছুদিন এইভাবেই কেটে গেল। গগন কিছু করার জন্য খুব চেষ্টা করতে লাগলো। কিছুদিন পর চিত্রা কাঁদতে কাঁদতে গগনের কাছে এলো। চিত্রাকে কাঁদতে দেখে গগন বলল, কি হলো চিত্রা, তুমি কাঁদছো কেন? চিত্রা কাঁদতে কাঁদতে বলল, কালকে বাবা প্রধানের কাছে গেছিল। কিন্তু কেন? বাবা চায় আমার বিয়ে প্রধানের ছেলের সাথে হয়ে যাক। কিন্তু যখন তোমার সম্বন্ধ আমার সাথে আগে থেকে ঠিক করা রয়েছে, তাহলে তোমার বাবা প্রধান মশাইয়ের ছেলের সাথে সম্বন্ধ করতে কেন যাচ্ছে সেটা আমাকে বলো তুমি। আমি বাবাকে বলেছিলাম, কিন্তু বাবা আমাকে বলে দিলেন যদি তুমি কিছুদিনের মধ্যে কিচ্ছু না করতে পারো তাহলে বিয়ে তোমার সাথে নয়, প্রধানের ছেলের সাথেই করিয়ে দেবে। গগন, তাড়াতাড়ি কিছু একটা করে দেখাও, না হলে আমার বিয়ে অন্য কোথাও দিয়ে দেবে। চিত্রা, আমি জানি যে আমি প্রধান মশাই ছেলের মতো বড় লোক নই, কিন্তু এত তাড়াতাড়ি তো সবকিছু হতে পারে না। কিছু একটা করো, কিছু একটা ভাবো, এমন কিছু একটা ভাবো যাতে তুমি খুব তাড়াতাড়ি সফল হতে পারবে। গগন গভীর চিন্তায় ডুবে গেল। হঠাৎ ওর চোখে চমক চলে এলো। আইডিয়া! কিরকম আইডিয়া? আমি দেখেছি যে শহরের লোকজন ফুচকা একদম অন্যরকম ভাবে বানায়, জানো তো? আমি যদি শহরের মতন করেই ফুচকা বিক্রি করি গ্রামের মধ্যে, তাহলে অল্প সময়ের মধ্যে অনেক পয়সা রোজগার করতে পারি। তোমার আইডিয়া তো ভালো, তাহলে দেরি করো না, কিছু একটা শুরু করো। এইটুকু বলেই চিত্রা সেখান থেকে চলে গেল। কিছুদিন পর গগন পানিপুরির ঠেলা লাগিয়ে বিক্রি করা শুরু করলো। কিন্তু যেই গ্রাহকই আসতো সে পানিপুরি খেয়ে কোনো কিছু না বলেই চলে যেত। গগন নিরাশ হয়ে গেল। একদিন গগন ঠেলায় উদাস দাঁড়িয়েছিল, তখনই চিত্রা সেখানে এলো। বাবা বলছিল, তোমার পানিপুরি কেউ পছন্দ করছে না। হ্যাঁ, আমি তো বুঝতেই পারছিলাম না, এত ভালো ফুচকা বানাচ্ছি ঠিক, তাও লোকজন পছন্দ কেন করছে না। তাহলে জল বদলাও, মশলা বদলাও আর চেষ্টা করো। চিত্রার পরামর্শের পর গগন জল বদলালো, মশলা চেঞ্জ করলো, কিন্তু পানিপুরি তাও চলল না। শেষ অবধি পানিপুরি ও চিত্রাকে খাওয়ালো। গগন, তোমার পানিপুরিতে তো স্বাদই নেই। আমার মনে হয় তোমার এই কাজে তুমি সফল হবে না, তুমি অন্য কোনো ব্যবসা শুরু করো। এটা শুনে গগন রেগে গেল। না, আমি এইভাবেই এগিয়ে দেখাবো সবাইকে। আমি ফুচকার ব্যবসা কিছুতেই ছাড়বো না, আমি এক পাও নড়বো না এর থেকে। ওই দিন থেকে গগন পানিপুরি বানানোর নতুন নতুন রকম প্রয়োগ করতে লাগলো। একদিন গগন জঙ্গলে বসে গভীর চিন্তায় ডুবেছিল। ওর মনে একটাই চিন্তা ছিল, যদি ও তাড়াতাড়ি কিছু না করে তাহলে চিত্রা সব সময়ের মতো ওর থেকে দূরে চলে যাবে। তখনই এক সাধু এসে গগনের কাছে বসলো। কি হয়েছে পুত্র, তুমি তো বেশ গভীর চিন্তায় মগ্ন দেখছি। গগন সাধু মহারাজের দিকে তাকালো আর ওর চোখ থেকে জল পড়তে লাগলো। তুমি তো পুরুষ, পুরুষের চোখের জল যে একেবারেই মানায় না। বলো, তুমি কেন কাঁদছো? চন্দন নিজের সব ঘটনা সাধু মহারাজজিকে বলে দিল। আমি যদি তাড়াতাড়ি কিছু না করি তাহলে চিত্রার বাবা চিত্রার বিবাহ অন্য কোথাও ঠিক করে ফেলবে। এটা শুনে সাধু মহারাজ রহস্যময় আন্দাজে হাসলো। যখন পরিশ্রমের পরেও কাজ হচ্ছে না, তখন বোঝা উচিত যে রাস্তাটা পুরোপুরি এখনো সম্পূর্ণ হয়নি।
আমি ঠিক বুঝতে পারলাম না। যখন আমরা খুব সহজে সফলতা পাই না, তখন বোঝা উচিত যে ঈশ্বর তোমাকে আরো বড় কিছু দিতে চলেছেন। এখন আমার কথা মন দিয়ে শোনো। এখান থেকে সোজা হেঁটে জঙ্গলের দিকে যেও। ওখানে তুমি একটা গুহা দেখতে পাবে। ওই গুহার ভিতরে ঢুকবে। ওখানে যাবার পরে তুমি পাল্টে যাবে, কিন্তু মনে রেখো, ওই গুহার ভেতরে তুমি যা কিছু দেখতে পাবে তার রহস্য কোনোদিন কাউকে বলবে না। এইটুকু বলেই সাধু মহারাজ সেখান থেকে চলে গেল। সাধু মহারাজের কথায় গগন খুব গভীরতা খুঁজে পেল। ও সেই সময় উঠল আর জঙ্গলের দিকে চলে গেল। অনেকক্ষণ চলার পর গগন জঙ্গলে একটা গুফা দেখতে পেল। মনে হচ্ছে এটাই সেই গুহা যার ব্যাপারে সাধু মহারাজ বলছিলেন। এবার দেখি এই গুহার ভেতরে এমন বিশেষ কি আছে। এইটুকু বলেই গগন সেই গুহার ভেতরে ঢুকে গেল। ভেতরে যেতেই হঠাৎ একটা জোরে আলো এলো। সেই মুহূর্তে গগন গুহার ভেতরে একটা অন্য দরজা দেখতে পেল। যেই গগন সেই দরজা পার করলো, ও এক অদ্ভুত জঙ্গলে পৌঁছে গেল। সামনের দৃশ্য দেখে গগন খুব আশ্চর্য হয়ে গেল। ওর সামনে এক রঙিন, এক খুশির দুনিয়া ছিল। চারপাশে গোল গোল পানিপুরির মতন ঘর বানানো ছিল। ওই ঘরের দেয়ালগুলো সুনেহেরি, সবুজ আর লাল রঙের ছিল, যেন কুরকুরি পানিপুরির ওপর মশলা দেয়া হয়েছে। রাস্তার জায়গায় পাতলা পাতলা রাস্তা ছিল, যার মাঝখানে মাঝখানে মশলায় ভর্তি পানিপুরি ছিল। ওই তালাব থেকে বুলবুল উঠছিল। ওখানকার লোকেরা আলাদা ছিল, একদম গোল গোল। ওদের চেহারা একদম পানিপুরির মতন ছিল। কারোর চেহারা ধনে পাতার মতন সবুজ ছিল, আর কারোর ওপরে তেঁতুলের মতন টক ছিল। এ কি? এ তো কোনো সাধারণ মানুষ মনে হচ্ছে না। এদের সবার মুখ তো দেখছি ফুচকার মতন লাগছে। এটা কি করে হতে পারে? গগন আশ্চর্য ভরা নজরে আগে এগোলো আর পুরো গ্রামকে মন দিয়ে দেখতে লাগলো। ওকে দেখে মনে হচ্ছিল যেন ওখানকার সব জিনিসই পানিপুরির সাথে জুড়ে গেছে। তখনই একটি মেয়ে সামনে এলো, যে কিনা পুরোপুরি পানিপুরির মতো দেখতে। তুমি তো একটা মানুষ, তুমি কি করে এখানে এলে? গগন তাকে মন দিয়ে দেখলো আর নিজের সব পুরো কথা, জীবনের সব ঘটনা ওকে বলে দিল। বুঝে গেছি, তাহলে তোমাকে সাধু মহারাজ পাঠিয়েছে। তুমি কি তাহলে প্রতিজ্ঞা করবে যে তুমি এই দুনিয়ার ব্যাপারে কাউকে বলবে না, কারণ এটা পানিপুরির দুনিয়া? গগন হ্যাঁ বলল। আমি তোমাকে পানিপুরি শেখাতে পারি, কিন্তু দুটো শর্তে। প্রথম, তুমি গরিবদের ফ্রিতে পানিপুরি খাওয়াবে, আর দ্বিতীয়ত আমাদের দুনিয়ার রহস্য কাউকে বলবে না। গগন দুটো শর্তই মেনে নিল। পানিপুরির মেয়ে গগনকে একটা নতুন রেসিপি দিয়ে পানিপুরি করা শেখালো। সেই জল কোনো সাধারণ জল ছিল না, তাতে অনেক মশলা ছিল। না খুব ঝাল, না খুব মিষ্টি, না খুব টক। গগন অনেকদিন সেখানেই থাকলো। ও পানিপুরি বানানোর প্রত্যেকটা ছোট ছোট রহস্য শিখলো। শেষ অবধি গগন পানিপুরি বানিয়ে পানিপুরির মেয়েকে খাওয়ালো। একদম আমাদের পৃথিবীর পানিপুরির মতোই খেতে। যদি তুমি তোমার দুনিয়ায় এটা লোককে খাওয়াও, তাহলে লোকেরা পানিপুরির সাথে সাথে নিজেদের আঙ্গুলও খেয়ে নেবে। এটা শুনে গগন হাসতে লাগলো। কিছুক্ষণ পর গগন গুহা থেকে বেরিয়ে এলো। গুহা সব সময়ের মতো বন্ধ হয়ে গেল। এখন গগন পুরোপুরি বদলে গেছিল। গগন আবার পানিপুরি ঠেলা লাগালো। এখন যেই পানিপুরি খেত সেই অবাক হয়ে যেত। লোকেরা বলতে লাগলো, বাহ, এমন স্বাদ তো আগে কখনো পাইনি। গগন গরিবদের ফ্রিতেই পানিপুরি খাওয়াতো। আস্তে আস্তে ওর নাম দূরে দূরে ছড়িয়ে গেল। গগন সফল হয়ে গেল। আর একদিন গগন আর চিত্রার বিয়ে হয়ে গেল। গগন সব সময় এই কথাটা রহস্য রেখেছিল যে ও পানিপুরি বানানো শিখেছে কোথা থেকে।